Please subscribe and press the bell icon to get latest updates of Nirzhorer Shopno. চলুন এবার চলুন, শুনতে পাচ্ছেন? ওই দেখুন, ওরা আমাদের ডাকছে। চলুন। হ্যাঁ, চলুন। নির্ঝরের স্বপ্ন প্রযোজিত গল্প পাঠের আসরে আমাদের আজকের গল্প হিমাদ্রি কিশোর দাশগুপ্তের কাহিনী অবলম্বনে দেবেন বাবুর দাঁত। শুরু হচ্ছে গল্প দেবেন বাবুর দাঁত। পাহাড়ি পথে হাঁটতে বেশ ভালোই লাগছিল দেবেনবাবুর। বেশ কিছুটা নিচে ছবির মতো গ্যাংটক শহরটা দেখা যাচ্ছে। চারপাশে সবুজ পাহাড় আকাশের দিকে মুখ তুলে দাঁড়িয়ে আছে। সূর্য অস্ত গেছে একটু আগে, তার লাল আভাটুকু এখনো জেগে আছে পাহাড়ের মাথায়। মৃদু ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। নির্জন পথে শুধু বাতাসের কানাকানি। দেবেনবাবু আগে কোনোদিন পাহাড়ে আসেননি। সত্যি কথা বলতে কি, ছেলেবেলায় একবার বাবা মার সাথে পুরী বেড়াতে যাওয়া ছাড়া এই 50 বছরের জীবনে কোথাও বেড়াতে যাননি তিনি। আসলে দেবেনবাবু একটু বেশি হিসেবি মানুষ। বেড়ানো মানেই টাকা পয়সা খরচ, আর এই খরচটাকে বাজে খরচই মনে করেন তিনি। দেবেনবাবুর এই গ্যাংটকে বেড়াতে আসা নেহাতি ভাগ্যের ব্যাপার বলা যেতে পারে। কলকাতার একটা ইলেকট্রনিক্স কোম্পানিতে দেবেনবাবু সেলস ম্যানেজারের চাকরি করেন। কিছুদিন আগে তিনি বেশ বড় একটা কাজের অর্ডার পাইয়ে দিয়েছিলেন কোম্পানিকে। তাতে কয়েক লক্ষ টাকা মুনাফা হয়েছে কোম্পানির। বড় সাহেব তাকে ডেকে বললেন, এই অর্ডারটা পাওয়ার জন্য কোম্পানি আপনাকে পুরস্কৃত করতে চায়, তবে ঠিক সরাসরি নগদে নয়। কোথাও থেকে দিন তিনেকের জন্য ঘুরে আসুন, তার জন্য যা খরচ হবে কোম্পানি দেবে। আপনি এমনিও তো কোথাও যান না, কোথাও গেলে মন ভালো হবে, নতুন উদ্যমে আবার কাজ শুরু করতে পারবেন। যান, ঘুরে আসুন। প্রস্তাবটা শুনে প্রথমে ইতস্তত করেছিলেন তিনি। তারপর হিসাব করে দেখলেন কোম্পানির পয়সা ছেড়ে কি লাভ। তাছাড়া যানবাহন খরচা, হোটেল ভাড়া, খাই খরচা একটু আধটু বাড়িয়ে যদি দেখানো যায় তবে হাতে 2 পয়সাও আসবে। কাজেই সব কিছু ভেবে শেষ পর্যন্ত এই গ্যাংটকে উপস্থিত হয়েছেন তিনি। গ্যাংটক শহরে দেবেনবাবুর ভাইরা পরিতোষের একটা হোটেলও আছে। পার্টনারশিপে আরেকজনের সাথে হোটেলটা সে লিজে চালায়। দেবেনবাবু কিন্তু সে হোটেলে ওঠেননি। শহরের বাইরের দিকে গ্রামের গরিব মানুষরা টুরিস্টদের ঘর ভাড়া দেয় সস্তা দামে। তেমনই একটা ঘর খুঁজে পেতে সেখানেই তিনি উঠেছেন। 2-3 দিনের তো মামলা, ভালো হোটেলের দরকার কি, রাত কাটাতে পারলেই হলো। তিনি অবশ্য ঠিক করেছেন যে ফেরার আগে একবার অবশ্যই যাবেন পরিতোষের কাছে। তার থেকে তিনি হোটেলের একটা বিল নেবেন, যেটা তিনি জমা দেবেন তার অফিসে। হাঁটতে হাঁটতে তার সেই আস্তানা ছেড়ে বেশ অনেকটাই দূরে চলে এসেছেন দেবেনবাবু। এক সময় নিচে গ্যাংটক শহরে একটা একটা করে বাতি জ্বলতে শুরু করলো। দেবেনবাবু ভাবলেন, এবার তবে ফেরা যাক। ফিরতে যাচ্ছিলেনও, কিন্তু হঠাৎই নির্জন পথে রাস্তার পাশে একটা বাড়ি দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন তিনি। কাঁচের দরজা জানলা,
ঢালু ছাদওয়ালা একটা ছোট কাঠের বাড়ি। রাস্তা আর খাদের মাঝে ঝুলন্ত অবস্থায় বাড়িটা দাঁড়িয়ে আছে। পাহাড়ি পথে এ ধরনের বাড়ি মাঝে মাঝেই দেখা যায়। বাড়ির দরজা জানলা বদ্ধ, মাথায় বিবর্ণ হয়ে যাওয়া একটা সাইনবোর্ড ঝুলছে। তাতে চীনা হরফে কি লেখা আছে তা পড়তে না পারলেও আড়াআড়ি লাল ক্রস চিহ্ন আর বাঁধানো দাঁতের ছবি দেখে তিনি বুঝতে পারলেন সম্ভবত ওটা দাঁতের ডাক্তারখানা। এই নির্জন পথে দাঁতের ডাক্তারখানা! অবশ্য পাহাড়ি অঞ্চলে সবকিছু একটু ফাঁকা ফাঁকা জায়গাতেই থাকে। দেবেনবাবুর ওপরের চোয়ালে দুপাশের দুটো দাঁত কিছুদিন হলো পড়ে গেছে। ওই যে দাঁত দুটোকে ক্যানাইন বা মাংস খাবার দাঁত বলে। আজকাল ও দাঁত দুটোর অভাবে মাঝে মাঝে তার খেতে খুব অসুবিধা হয়। দেবেনবাবু ও দাঁত দুটো বসাবার জন্য একবার কলকাতায় এক ডেন্টিস্টের চেম্বারে গেছিলেনও, কিন্তু দুটো দাঁতের জন্য তিনি যা টাকা চেয়েছিলেন তা শুনে দেবেনবাবুর অন্য দাঁতগুলো খসে পড়ার জোগাড় হয়েছিল। ডাক্তার নাকি রক্তচোষা! দেবেনবাবুর কলিগরা অবশ্য বলেছিল দুটো দাঁতের জন্য 2000 টাকা চেয়ে নাকি এমন কিছু অন্যায় করেননি তিনি। কিন্তু কলিগদের কথা শুনে ঠকলে চলবে না তার। কাজেই আর সে যাত্রায় দাঁত বসানো হয়নি দেবেনবাবুর। 200-300 টাকা হলে না হয় একটা কথা ছিল, তা বলে 2000 টাকা! এই নির্জন পথে ডেন্টিস্টের চেম্বার দেখে দেবেনবাবুর হঠাৎই মনে হলো তাকে একবার কে যেন বলেছিল চীনা দাঁতের ডাক্তারদের কাছে নাকি বেশ সস্তায় দাঁত পাওয়া যায়। দাঁত তোলা, দাঁত বেচা এসব কারবার তারা সস্তায় করে। কথাটা মাথায় আসার সাথে সাথে দেবেনবাবুর মনে হলো এখানে তো একবার খোঁজ নেওয়া যেতে পারে। যদি সস্তায় দাঁত পাওয়া যায়, লোকে শীতের দেশে বেড়াতে এসে গাদা গাদা পয়সা নষ্ট করে গুচ্ছের সোয়েটার, চাদর ইত্যাদি কিনে নিয়ে যায়। তিনি নয় দাঁতই নিয়ে যাবেন। শীত বস্ত্র চেয়ে দাঁত অনেক কাজের জিনিস, সব সময় সব ঋতুতে ব্যবহার করা যায়। একটু ভেবে নিয়ে গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে দেবেনবাবু এগোলেন বাড়িটার দিকে। দরজার সামনে এসে দাঁড়ালেন তিনি। কোনো শব্দ আসছে না বাড়ির ভিতর থেকে। ঘষা কাঁচের জানলা দিয়ে বাড়ির ভিতর কিছু দেখাও যাচ্ছে না। দেবেনবাবু ডোরবেল বাজালেন। কিছুক্ষণের নিস্তব্ধতা, তারপর খুট করে একটা শব্দ হলো। দরজাটা একটু ফাঁক হলো। তার ভিতর থেকে উঁকি দিল মাঝবয়সী এক চীনা ম্যানের মুখ। দেবেনবাবুকে একবার দেখে নিয়ে লোকটা ইংরেজিতে জানতে চাইলেন, টুরিস্ট দাঁতের ডাক্তারের কাছে এসেছেন? হ্যাঁ, দাঁতের ব্যাপারেই এসেছি। আচ্ছা, ভিতরে আসুন। বাড়ির ভিতরে ঢুকলেন দেবেনবাবু। আর ঠিক তখনই বাইরে ঝুপ করে সন্ধ্যা নামল। করিডর পার হয়ে ছোট একটা ঘরে উপস্থিত হলেন তিনি। সে ঘরে চেয়ার দেখিয়ে দেবেনবাবুকে সেখানে বসতে বলে অন্য একটা দরজা দিয়ে বাড়ির ভিতর কোথায় যেন অদৃশ্য হয়ে গেল লোকটা। মাথার উপর লাল কাগজ মোড়া একটা চীনা লণ্ঠন ঝুলছে সে ঘরে। তার হালকা আলো ছড়িয়ে পড়েছে চারপাশে। ঘরের ঠিক মাঝখানে একটা টেবিলের দুপাশে দুটো চেয়ার, তারই একটাতে বসেছেন দেবেনবাবু। ঘরের চারদিকে তাকিয়ে বেশ অবাক হয়ে গেলেন তিনি। এটা কি ডাক্তারের চেম্বার নাকি কেউরিও শপ? দাঁতের ডাক্তারের চেম্বারে দাঁতের ছবি থাকে ঠিকই, কিন্তু তা এমন বিচিত্রভাবে উপস্থাপিত হয় জানা ছিল না দেবেনবাবুর। দেওয়ালের একটা দিকে জুড়ে কাঠের প্যানেলে চীনা ড্রাগনের মূর্তি আঁকা। তার ভাঁটার মতো চোখ, লাল চেরা জিভ, আর তার পাশ থেকে উঁকি মারছে করাতের মতো সারসার ভয়ঙ্কর দাঁত।
অন্যদিকের দেওয়ালে ঝুলছে নানা ধরনের তিব্বতী মুখোশ। কিউরিও শপে যেমন তিব্বতী অপদেবতার মুখোশ ঝোলে, তেমনই সব। তা ভয়ঙ্কর সব দাঁত বার করা মুখোশ। আর একদিকে র্যাকের ওপর রাখা আছে বিভিন্ন আকারের লাফিং বুদ্ধ মূর্তি, তারাও দাঁত বার করে আছে। চীনা লণ্ঠনের লাল আলোর আলো আঁধারিতে সেই ড্রাগন মূর্তি, মুখোশগুলো, লাফিং বুদ্ধর পেটমোটা মূর্তিগুলো সবাই যেন দাঁত বার করে দেবেনবাবুর দিকে তাকিয়ে আছে। অদ্ভুত আশ্চর্য পরিবেশ। দেবেনবাবুর কেমন যেন অস্বস্তি লাগলো চারপাশে তাকিয়ে। কয়েক মিনিটের মধ্যেই ডাক্তারের সাদা অ্যাপ্রন পরে ঘরে ঢুকলো একজন। তাকে দেখে দেবেনবাবুর একবার মনে হলো, আরে এই লোকটাই তো তাকে একটু আগে দরজা খুলে এখানে বসিয়ে রেখে গেল। মুখটা যেন একই রকম লাগছে তার। লোকটা দেবেনবাবুর মুখোমুখি উল্টো দিকে টেবিলের ওপাশে বসল। তারপর ঝকঝকে সাদা দাঁত বার করে হেসে বলল, আমি ডক্টর লুই শেং, ডেন্টিস্ট। আপনার দাঁতে কি সমস্যা হয়েছে? ব্যথা? যাদের দাঁতের গন্ডগোল আছে, পাহাড়ি দেশে বেড়াতে এলে কনকনে ঠান্ডা বাতাসে দাঁত ব্যথা অনেক সময় বাড়ে। এ নতুন কিছু নয়। তা কোথা থেকে আসছেন আপনি? আমি কলকাতা থেকে আসছি। ও আচ্ছা। আজই এসেছি। নিচের ওই পাহাড়ি বস্তির একটা বাড়িতে উঠেছি। আচ্ছা। তবে দাঁতের ব্যাপারে এসেছি ঠিকই, কিন্তু ব্যাপারটা ঠিক দাঁতের ব্যথার নয়। আসলে আমার দুটো দাঁত পড়ে গেছে, খেতেও অসুবিধা হয়, দাঁত বসানোর ইচ্ছে। আচ্ছা, এখানে কি দাঁত পাওয়া যায়? কোন দুটো দাঁত আছে দেখি? হ্যাঁ হ্যাঁ, দেখুন। মুখটা একটু ফাঁক করুন। হ্যাঁ দেখুন। দেবেনবাবু হাঁ করলেন। পকেট থেকে একটা ছোট টর্চ বার করে তা দিয়ে দাঁতের ফাঁকা জায়গা দুটো দেখল ডেন্টিস্ট। তারপর আবার নিজের চেয়ারে ফিরে গিয়ে বলল, হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে। দাঁড়ান, আমি আপনাকে দেখাই। হ্যাঁ হ্যাঁ দেখান। টেবিল সংলগ্ন দেরাজ থেকে বেশ কিছু ছোট ছোট বাক্স বার করে তার ঢাকনা খুলে দেবেনবাবুকে দেখাবার জন্য টেবিলের ওপর সাজিয়ে রাখল লোকটা। বাক্সগুলোর মধ্যে থেকে উঁকি দিচ্ছে নানা ধরনের দাঁত। এই লাল ভুতুরে আলোতেও তাদের মধ্যে কয়েকটা দাঁত ঝিলিক দিচ্ছে। বাক্সগুলো মেলে ধরল লোকটা, বলল, দেখুন তো কোন দাঁতটা আপনার পছন্দ বলুন। সোনার দাঁত থেকে শুরু করে সেরামিক, পলিমার সব ধরনের দাঁতই আমার কাছে আছে, যেটা আপনার পছন্দ হবে। আরে না 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 না, সোনা টোনা অত দামি কিছু নয়, সস্তা দামের জিনিস কিছু, যাতে কাজ চলে আবার টেকসই হয়, তেমন কিছু কি আছে? এই দাঁতগুলো আপনি নিতে পারেন। পলিমারের ক্যানাইন খুব মজবুত, টেকসইও, আপনার মাড়িতে খুব ভালো সেটও হবে। তাই নাকি? কিন্তু কেমন খরচ পড়বে? খুব বেশি নয়, দুটো দাঁতের জন্য ওই সব মিলিয়ে 1000 টাকা। আমি এখনই বসিয়ে দেব দাঁত দুটো, আমার ফিজও ধরা আছে ওর মধ্যে। 1000 টাকা? আরে এও তো দেখছি রক্তচোষা। লোকটার সাথে এতক্ষণ ইংরেজিতে কথা বললেও এই কথাটা তিনি বাংলাতেই বললেন। কিন্তু দেবেনবাবুর মনে হলো এই কথাটা বলার সাথে সাথেই লোকটা দু চোখ দপ করে জ্বলে উঠল। চোয়াল শক্ত করে লোকটা বলল, আপনি কি বললেন? আসলে আমি বলছিলাম, এত দামি জিনিস কেনার ক্ষমতা আমার নেই, যদি ওই 200-300 টাকার মধ্যে কিছু পাওয়া যায়। লোকটা প্রশ্ন শুনে কিছুক্ষণ স্থির
স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। তার চোখের দৃষ্টি এবার যেন বদলে গেল কৌতুকে। সে বলল, হ্যাঁ আছে। আপনি আপনি যখন চাইছেন সেটাই দেব। দাঁড়ান, নিয়ে আসছি সেটা। হ্যাঁ হ্যাঁ, একটু দেখান। এই বলে লোকটা চেয়ার ছেড়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে এলো ডেন্টিস্ট লুই সেং। তার হাতে ছোট একটা বাক্স। তাকে দেখে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন দেবেনবাবু। একলা এই ঘরে যেন দম বন্ধ হয়ে আসছিল তার। তিনি লোকটার উদ্দেশ্যে বললেন, আপনার এ ঘরের ছবি, মুখোশ, মূর্তিগুলো কিন্তু বড় অদ্ভুত। ওদের দাঁতগুলো দেখে বলছেন? হ্যাঁ, ওদের সবারই দাঁতগুলো খুব শক্ত, তাই এই ছবি মূর্তিগুলো এখানে রেখেছি। সবাই তো শক্তপোক্ত দাঁত চায় নাকি? হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। কথাটা বলে লোকটা প্রথমে তার ঝকঝকে সাদা দাঁত বার করে হাসল। দেবেনবাবুর মনে হলো এই হাসিটাও একটা বিজ্ঞাপন। লোকটার নিজের দাঁতও বেশ শক্তপোক্ত। লোকটা এবার তার হাতের বাক্সটা খুলল। ছোট পাথরের বাক্সের মধ্যে লাল ভেলভেটের চাদরে রাখা রয়েছে এক জোড়া ঝকঝকে দাঁত। দাঁত দুটো দেখিয়ে সে বলল, দেখুন তো, এই ক্যানাইন জোড়া পছন্দ আপনার? দেখতে তো ভালোই লাগছে, কিন্তু দাম কত? আপনি যা দেবেন তাই। এমনকি আপনি কিছু না দিলেও চলবে। সে কি? অনেক দিন ধরে এই দাঁত জোড়া পড়ে আছে আমার কাছে। আপনার যদি কাজে লাগে তো লাগুক। আরে না 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 না, বিনে পয়সায় কি আর জিনিস নেওয়া যায়? আচ্ছা, আমি না হয় 200 টাকা দেব। ঠিক আছে। লোকটা যেন তার এই কথাতেই খুশি হলো। চেয়ার ছেড়ে উঠে সে কী সব যন্ত্রপাতি দিয়ে দেবেনবাবুর দাঁতের মাপ নিল। তারপর সেই দাঁত দুটো নিয়ে কী সব যেন করল খুটখাট করে। সে কাজ শেষ হলে দেবেনবাবুর মুখ ফাঁক করে সম্ভব ক্লিপের সাহায্যে বসিয়ে দিল দাঁত দুটো। আত্মপ্রসাদের হাসি ফুটে উঠল তার চোখে। কাজ শেষ। ঠিক ঠিক সেই সময় বাইরে থেকে কোনো একটা প্রাণীর ডাক ভেসে এলো। ডাক না বলে তাকে অবশ্য গর্জন বলাই ভালো। একপাল প্রাণী যেন কোথাও ডেকে উঠল। দেবেনবাবু সেই ডাক শুনে মৃদু চমকে উঠে বললেন, ও কিসের শব্দ? কিছু না, ও বাড়িটার সামনে যে পাহাড়টা আছে, ওর ঢালে জঙ্গলে কিছু নেকড়ে আছে। ও তাদেরই ডাক। অন্ধকার নামলে তারা একবার ডাকে। রাতকে আমন্ত্রণ জানায় ওরা। ওদের দাঁতও বেশ শক্ত, ঠিক আপনাকে যে দাঁত দিলাম তার মতোই শক্ত। খুব শক্ত ওদের ক্যানাইন, সহজে মাংস ছিঁড়তে পারে। বাইরে নিশ্চয়ই অন্ধকার নেমেছে, আমাকে এবার ফিরতে হবে। আচ্ছা, ওরা আমাকে আক্রমণ করবে না তো? নির্জন পথে একলা মানুষ পেলে দলবদ্ধভাবে ওরা যে মানুষের উপরে হামলা চালায় না, এ কথা বলবো না আমি। তবে এটুকু বলবো আপনাকে, আপনাকে ওরা কিছু করবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। যাক। লোকটার কথায় একটা নিরাপত্তার আশ্বাস থাকলেও কেমন যেন অদ্ভুত লাগলো তার কথাগুলো। কেন তাকে আক্রমণ করবে না কেন? যাই হোক, এই প্রসঙ্গে আর কথা না বাড়িয়ে টাকা বার করার জন্য পকেটে হাত দিলেন তিনি।
লোকটা তাই দেখে বলে উঠল, আর থাক থাক, টাকা দিতে হবে না। যদি সম্ভব হয় আমার একটা উপকার করবেন। বলুন। আমি নিচের দিকে বিশেষ যাই না। যদি সম্ভব হয় ওই টাকাতে 2টো মুরগি কিনে এখানে একটু দিয়ে যাবেন। মুরগি? হ্যাঁ, মুরগি। বেশ অদ্ভুত প্রস্তাব। দেবেনবাবু যে বাড়িতে আছেন সে বাড়িতেই এক পাল মুরগি দেখেছেন তিনি। টাকা পেলে তারা নিশ্চয়ই বিক্রি করবে সেগুলো। দেবেনবাবু বললেন, ঠিক আছে, কাল সকালেই আপনার বাড়িতে পৌঁছে যাবে 2টো মুরগি। থ্যাংক ইউ। 2টো মুরগির বদলে 2টো দাঁত, কত সস্তা ব্যাপার! কলকাতার ডাক্তারদের এবার মনে মনে রক্তচোষা বলে মনে মনে গালাগালি দিলেন তিনি। লুই সেং তার কথা শুনে বলল, না, আমার বাড়িতে নয়, আমার বাড়িতে নয়। সামনের পাহাড়ের ঢালে মুরগি 2টোকে ছেড়ে দিয়ে গেলেই হবে। আমি দিনের বেলা বাড়ি থাকব না। ঠিক আছে, তাই হবে। গুড বাই। আবার নিশ্চয়ই দেখা হবে আমাদের। হ্যাঁ, নিশ্চয়ই। তোমার সাথে আর আমার দেখার সম্ভাবনা নেই। যাই, এবার নিচে যাই। বাইরে পা রাখলেন তিনি। অন্ধকার নেমেছে অনেকক্ষণ। অনেক নিচে দেখা যাচ্ছে আলো ঝলমল গ্যাংটক শহর। তিনি অবশ্য অত নিচে যাবেন না। রাস্তার গায়েই মাথার ওপর উঠে যাওয়া অন্ধকারাচ্ছন্ন জঙ্গলাকীর্ণ পাহাড়ের ঢালটা দেখেই তার মনে পড়ে গেল সেই নেকড়ের ডাকের কথা। যদিও লোকটা বেশ জোর দিয়েই বলল যে তার বিপদের কোনো সম্ভাবনা নেই, তবুও বেশ ভয়ে ভয়েই অন্ধকার পাকদণ্ডি বেয়ে নিচে নামতে শুরু করলেন তিনি। শেষ পর্যন্ত তিনি নির্বিঘ্নেই পৌঁছে গেলেন নিচের পাহাড়ের ঢালে ছোট্ট গ্রামটিতে। গ্রামে ঢোকার মুখেই আস্তানা গেড়েছেন তিনি। সে বাড়ির লোকটা একটা লণ্ঠন হাতে বাড়ির বাইরে রাস্তায় দাঁড়িয়েছিল। দেবেনবাবুকে দেখে সিকিমিজ লোকটা উৎকণ্ঠিতভাবে বলল, আপনি ওদিকে গেছিলেন, ফিরছেন না দেখে খুব চিন্তা হচ্ছিল। উপরে পাহাড়ের জঙ্গলে নেকড়ে আছে, মাঝে মাঝে তারা হানা দেয়। বাগে পেলে তো মানুষকেও ছাড়ে না। অন্ধকার নামলে ওদিকে আমরা কেউ যাই না। আচ্ছা শোনো। হ্যাঁ বলুন বাবু। কাল সকালে আমাকে তোমার 2টো মুরগি দিও তো, আমি কিন্তু কিনবো। আচ্ছা বাবু, বেশ তাজা মোরগ আছে। যে বাড়িতে দেবেনবাবু উঠেছিলেন সে বাড়িতেই তার খাবার ব্যবস্থা। হোটেলে খেতে গেলে বেশি পয়সা লাগবে, তাছাড়া নিচে গ্যাংটক শহরে নামতে হবে তাকে। সিকিমিজ লোকটা তার ঘরে করা রাতের খাবার নিয়ে এলো, রুটি, ডাল, সবজি। রুটি দেখেই ঘাবড়ে গেলেন তিনি। এত মোটা আর শক্ত রুটি তিনি খাবেন কিভাবে? হাত দিয়েই তো রুটি ছেঁড়া যাচ্ছে না। কোনো রকমে একটা রুটি ছিঁড়ে মুখে তুলতেই আশ্চর্য হয়ে গেলেন তিনি। রুটি চিবোচ্ছেন নাকি নরম লুচি? তার নতুন দাঁত 2টো যেন মাখনের মতো রুটি ছিঁড়ছে। সত্যি খুব পোক্ত 2টো দাঁত দিয়েছে লোকটা। পাহাড়ি দেশে খাওয়া সেরে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে লোকজন। দেবেনবাবুর সারাদিন খুব ধকল গেছে। খাওয়া সেরে তিনিও শুয়ে পড়লেন। সারা রাত ধরে তিনি একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন। এক পাল নেকড়ের মাঝে তাদের সাথে ঘুরে বেড়াচ্ছেন তিনি। কখনো পাহাড়ের ঢালের গভীর জঙ্গলে, কখনো বা কনকনে ঠান্ডা বাতাসের মধ্যে বরফের চাদরে মোড়া প্রান্তরে। আর তার সাথে সারা রাত ধরে তার কানে বাজতে লাগলো অবিশ্রান্ত নেকড়ের গর্জন। কখনো সেই গর্জন শিকার ধরার উল্লাসধ্বনি, কখনো বা সম্মিলিত করুণ বিলাপের মতো।
নানা ঢঙে নানা সুরে বেজে চলল সেই জান্তব সঙ্গীত। ভোরবেলা মৃদু চিৎকার চেঁচামেচি শব্দে ঘুম ভেঙে গেল দেবেন বাবু। বাড়ির পিছন থেকে শব্দটা আসছে, সেদিকে একটা দরজাও আছে। সেটা খুলে তিনি বাইরে বেরোতেই দেখতে পেলেন কিছুটা তফাতে বাঁশের বাকড়ি দিয়ে ঘেরা মুরগি রাখার আস্তানাটার সামনে বাড়ির সিকিমিজ মালিক তার বউ বাচ্চা কাচ্চা সমেত দাঁড়িয়ে আছে। দেবেনবাবু তাদের সামনে গিয়ে দাঁড়াতেই দেখতে পেলেন চারপাশের মাটিতে মুরগির পালক আর গোটা কতক মুন্ডহীন মুরগি পড়ে আছে। বাঁশের বাখারির তৈরি সে খাঁচার দরজা খোলা, ভিতরে একটাও মুরগি নেই। বিস্মিত দেবেনবাবু জানতে চাইলেন, কি হয়েছে? বাবু, নেকড়ে হানা দিয়েছিল, সব মুরগি কটাকে মেরে গেল। আপনার ঘরেও ঢোকার চেষ্টা করেছে। ওই দেখুন, আপনার দরজা থেকে নেকড়ের পায়ের ছাপ এদিকে এসেছে। সে কি? ওই দেখুন। নেকড়ে এখানেও হানা দেয় নাকি? ওই জন্যই হয়তো আমি রাতে ঘুমের মধ্যে নেকড়ের ডাক শুনছিলাম। তাহলে সেটাও সত্যি? না বাবু, ওরা এত নিচে নেমে গ্রামে হানা দেয় না। কখনো হঠাৎ নিচে চলে এলেও গ্রামের কুকুরগুলো ডেকে আমাদের সজাগ করে দেয়। আমরা মশাল জেলে কেনিস্তারা পিটিয়ে তাদের হটিয়ে দিই। আপনি ডাক শুনেছেন বটে, কিন্তু আমরা কিছু শুনিনি, কুকুরগুলোও ডাকেনি। অদ্ভুত ব্যাপার। আপনাকেও আর মোড়ক দেওয়া হলো না, আমার সব ক্ষতি হয়ে গেল। আরে ঠিক আছে, ঠিক আছে। দেবেনবাবুর চোখে হঠাৎ ভেসে উঠল গতকালের সে চীনা ডেন্টিস্টের মুখটা। দেবেনবাবু তাকে কথা দিয়েছিল দুটো মুরগি দেবেন, কিন্তু এখন আর মুরগি না পাওয়া গেলে কি হবে? সত্যিই তিনি দুটো মুরগি সকালে উঠে পাহাড়ের ঢালের জঙ্গলে ছেড়ে আসবেন ভেবেছিলেন। দেবেনবাবুর টাকা বাঁচল ঠিকই, কিন্তু তিনি বেশ দুঃখিত হলেন ব্যাপারটাতে। তিনি একটু হিসাবি লোক ঠিকই, কিন্তু কথা খেলাপি নন। তিনি খোঁজ নিয়ে জানলেন এ লোকটা ছাড়া গ্রামে আর কেউ মুরগি পোষে না। ঘরে ফিরে এলেন তিনি। তাকে বেরোতে হবে। নিচে নেমে গ্যাংটক শহরটা একবার পায়ে হেঁটে ঘুরে দেখবেন ভেবেছেন। টুরিস্টরা গ্যাংটক বেড়াতে এলে গাড়ি নিয়ে ছাঙ্গু লেক, নাথুলা পাস এসব দেখতে যায়, কিন্তু তাতে বেশ খরচা। ওপথ মারাবেন না তিনি। বাড়ি থেকে বেরোবার আগে মুখ ধোয়ার সময় তিনি একবার ভাবলেন দাঁত দুটো খুলে একবার ভালো করে ধুয়ে নেওয়া যাক, কিন্তু ক্লিপ দুটো দাঁতের সাথে এমনভাবে এঁটে গেছে যে কিছুতেই দাঁত দুটোকে তিনি খুলতে পারলেন না। একটু পর সেই গ্রাম বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লেন তিনি। নিচে নেমে উপস্থিত হলেন গ্যাংটক শহরে। ছোট্ট শহর, কিন্তু ছবির মতো সাজানো। দিনের প্রথম আলোয় ঝলমল করছে শহরটা। রাস্তার পাশে কিউরিও শপ, পোশাক, মোমো, খাবারের দোকান, স্থানীয় সিকিমিজ লোকজন, মুন্ডিত মস্তক তিব্বতী লামা, রং বেরঙের পোশাক গায়ে টুরিস্টরা ঘুরে বেড়াচ্ছে। চারপাশে বেশ খুশির পরিবেশ। রাস্তার একটা সস্তার দোকানে দাঁড়িয়ে এক প্লেট মোমো খেলেন দেবেনবাবু। তারপর দোকানিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ভাই, বলুন। পায়ে হেঁটে বিনা পয়সায় কি কি দেখা যায় বলো তো? সব জায়গাতে ঢুকতে পয়সা লাগে। আপনি বরং ওই পাহাড়ের মাথায় এনচে মনাস্ট্রিতে চলে যান। আচ্ছা, তাই হোক। শহরের প্রধান রাস্তা থেকে পাকদণ্ডি উঠে গেছে এনচে মনাস্ট্রির দিকে। পথের দুপাশে ঘন দেবদারু বনে হিমেল বাতাসের কানাকানি, পাতা থেকে জল খসে পড়ার টুপটাপ শব্দ। এ পথে টুরিস্ট আছে, কিন্তু সংখ্যায় অল্প। এক সময় পাহাড়ের মাথায় মনস্ট্রি চত্বরে উঠে এলেন তিনি। পাহাড়ের মাথায় ঘন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে মনাস্ট্রি। দেবেনবাবু একটা সাইনবোর্ড দেখে জানতে পারলেন
এই বৌদ্ধ গুম্ফার বয়স 300 বছর। এই মনাস্ট্রিতে বৌদ্ধ লামারা তন্ত্র সাধনা ও অতি প্রাকৃত বিদ্যার চর্চা করেন। জঙ্গলের ফাঁক দিয়ে ওপাশে দূরের পাহাড় থেকে ভেসে আসা কনকনে ঠান্ডা বাতাস যেন দেহে কাঁপন ধরিয়ে দিচ্ছে। গুটি গুটি পায়ে দেবেনবাবু এগোলেন মনাস্ট্রির ভিতরে ঢোকার জন্য। তিনি সিঁড়ি দিয়ে উঠে মনাস্ট্রির ভিতর ঢুকতে যাচ্ছেন, ঠিক সেই সময় ভিতরের অন্ধকার থেকে বেরিয়ে তার পথ আটকে দাঁড়ালেন মুন্ডিত মস্তক, গায়ে লাল চাদর জড়ানো, হাতে একটা জপযন্ত্র ধরা একজন বৃদ্ধ লামা। দেবেনবাবুর মনে হলো তিনি যেন দুর্বোধ্য ভাষায় তাকে মৃদু ভৎসনা করলেন। তারপর জপযন্ত্র ধরা হাতটা উঠিয়ে ও পাশের সেই কুয়াশাচ্ছন্ন ধোয়া ধোয়া পাহাড়টা দেখালেন। সেদিকে দেবেনবাবু একবার তাকালেন। লামা কি বলছেন? তাকে ও জায়গাতে যেতে, ওই পাহাড়ে ফিরে যেতে? ব্যাপারটা ঠিক তার বোধগম্য হলো না। তিনি সামনে তাকালেন। সে বৃদ্ধ লামা অদৃশ্য হয়ে গেছেন মনাস্ট্রির ভিতর অন্ধকারে। যদিও তিনি একটু আগেই মনাস্ট্রির ভিতর থেকে দুজন টুরিস্টকে বেরোতে দেখেছেন, তবুও তিনি এরপর আর ভিতরে ঢোকার সাহস করলেন না। আশেপাশে একটু ঘুরে বাইরে থেকে মনাস্ট্রিটা দেখে দেবেনবাবু নিচে নামার পথ ধরলেন। নিচে নেমে রাস্তার পাশে একটা পার্কে বসে দেবেনবাবু কিছুটা সময় জিরিয়ে নিলেন। তারপর কিছুটা উদ্দেশ্যহীনভাবে রাস্তা ধরে হাঁটতে লাগলেন, চারপাশ দেখতে দেখতে। একটা সোয়েটারের দোকানে ঢুকে মেয়ের জন্য একটা সোয়েটার দরদাম করেও শেষ পর্যন্ত নিলেন না, কারণ তার মনে হলো কলকাতায় এ জিনিস এর চেয়ে অনেক কম দামে পাওয়া যায়। হাঁটতে হাঁটতে হঠাৎই তিনি দেখলেন চিড়িয়াখানার সামনে উপস্থিত হয়েছেন। লোক ঢুকছে বেরোচ্ছে গেট দিয়ে, কিন্তু রাস্তার সামনে টিকিট কাউন্টারটা বন্ধ। প্রবেশ তোরণটা বেলুন ফুলটুল দিয়ে সাজানো হয়েছে। ব্যাপারটা কি? তিনি একটা লোককে জিজ্ঞেস করে জানতে পারলেন এদিন নাকি চিড়িয়াখানার জন্মদিন, ভিতরে ঢুকতে তাই কোনো টিকিট লাগছে না। কথাটা শোনার সাথে সাথে দেবেনবাবু চিড়িয়াখানার ভিতরে ঢুকে পড়লেন। যাক, এবার তার আরও একটা দ্রষ্টব্য দেখা হয়ে যাবে। তবে এ সময় মেয়ের টেপির কথা মনে পড়ল তার। মেয়েকে বড় ভালোবাসেন দেবেনবাবু। সে সঙ্গে থাকলে ভালো লাগতো। চিড়িয়াখানাটা কলকাতা চিড়িয়াখানার মতো বড় নয় ঠিকই, কিন্তু এখানে এমন কিছু দুষ্প্রাপ্য পাহাড়ি জীবজন্তু আছে যা কলকাতার চিড়িয়াখানাতে নেই। গরমের জায়গাতে তারা বাঁচে না। সব চিড়িয়াখানার মতোই টুরিস্টের বেশ ভিড় এখানে। তার মধ্যে একটা বড় অংশই ছোট ছোট ছেলে মেয়ে। দেবেনবাবুর হাতে অফুরন্ত সময়। তিনি ধীরে সুস্থে ঘুরে ঘুরে দেখতে শুরু করলেন খাঁচাগুলো। নানা ধরনের বাহারি ফেজেন্ট, স্নো আউল, স্নো লেপার্ড, নানা ধরনের পাহাড়ি জীবজন্তু। দেবেনবাবু তখন একটা পাহাড়ি বনবিড়ালের খাঁচার সামনে দাঁড়িয়ে হঠাৎ চারপাশে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি শুরু হলো। সবাই প্রাণ ভয়ে গেটের দিকে দৌড়াচ্ছে, বাচ্চারা আতঙ্কে কাঁপছে। দেবেনবাবু দেখলেন কিছু দূর থেকে কয়েকজন যেন প্রাণ ভয়ে তার দিকেই দৌড়ে আসছে, আর তাদের পিছনে ধাওয়া করে আসছে সাদা কি একটা যেন। কিন্তু দেবেনবাবু ব্যাপারটা ভালো করে বোঝার আগেই পলায়মান লোকগুলো তার ঘাড়ের উপর এসে পড়ল। দেবেনবাবুকে এক ধাক্কায় মাটিতে ছিটকে ফেলে তারা ছুটল গেটের দিকে। দেবেনবাবু আবার উঠে দাঁড়ালেন। সোয়েটারের গা থেকে ধুলো ঝাড়তে যাচ্ছিলেন তিনি, কিন্তু সামনে তাকিয়ে তার হাতটা ওপরে উঠতে গিয়েও নেমে গেল। তার 7-8 ফুট তফাতে দাঁড়িয়ে আছে ধপধপে সাদা প্রকাণ্ড এক কুকুর জাতীয় প্রাণী, নেকড়ে। তার সাদা শরীরের সৌন্দর্যের চেয়ে হিংস্রতাই যেন অনেক বেশি প্রকট হয়ে আছে। দাঁত বার করে গজরাচ্ছে প্রাণীটা, ছুরির ফলার মতো সাপদের দাঁত।
লাল জিভ থেকে লালা ঝরছে ফোঁটা ফোঁটা। চোখের দৃষ্টিতে জেগে আছে আদিম ক্রূরতা। হিংস্র প্রাণীটার পিঠ ধীরে ধীরে ধনুকের মতো উপর দিকে বেঁকে যাচ্ছে। পিঠের লোমগুলো ঝাঁটার কাঠির মতো খাড়া হয়ে উঠছে। দেবেনবাবুর গলা লক্ষ্য করে ঝাঁপ দেবার আগে শেষ মুহূর্তের জন্য যেন জড়িত করে নিচ্ছে প্রাণীটা। ভয় অথবা বিস্ময়ে সেদিকে তাকিয়ে দেবেনবাবুর মুখটা আপনা থেকেই হাঁ হয়ে গেল। পাথরের মূর্তির মতো সেই ভয়ঙ্কর প্রাণীটার চোখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন তিনি। না, প্রাণীটা শেষ পর্যন্ত ঝাঁপালো না। হঠাৎই একটা পরিবর্তন দেখা দিল তার মধ্যে। লোমগুলো বসে গেল, পিঠটা আবার স্বাভাবিক হয়ে এলো তার। চোখের দৃষ্টিতেও একটা পরিবর্তন হলো যেন। আর সেই চাপা হিংস্র গর্জন বদলে গেল ঘর ঘর শব্দে। ধীর পায়ে দেবেনবাবুর কাছে এগিয়ে এসে অত বড় হিংস্র প্রাণীটা পোষা কুকুরের মতো দেবেনবাবুর পায়ে গা ঘষতে লাগলো। নিজের অজান্তেই দেবেনবাবুর হাতটা যেন নেমে এলো প্রাণীটার মাথায়। নেকড়েটার মাথায় পিঠে হাত বোলাতে লাগলেন তিনি। যে কজন লোক তখনও চিড়িয়াখানা থেকে পালাতে পারেনি, তারা আর চিড়িয়াখানার কর্মীরা নিরাপদে দাঁড়িয়ে দেখতে লাগলো সে ভয়ঙ্কর অদ্ভুত দৃশ্য। দেবেনবাবু কিছুক্ষণ তার গায়ে হাত বোলানোর পর প্রাণীটা একটু সরে গিয়ে সে যেদিক থেকে এসেছিল সেদিকে কিছুটা এগিয়ে মুখ ফিরিয়ে একটা অদ্ভুত শব্দ করল, যেন সে দেবেনবাবুকে অনুসরণ করতে বলছে। দেবেনবাবু সম্মোহিতের মতো অনুসরণ করলেন তাকে। প্রাণীটা কিছুটা এগোচ্ছে, তারপর থমকে দাঁড়িয়ে দেখে নিচ্ছে দেবেনবাবু ঠিক তার পেছন পেছন আসছেন কিনা। প্রাণীটা শেষ পর্যন্ত একটা খাঁচার সামনে এসে দাঁড়ালো। তারপর সে খাঁচায় ঢুকে মুখ ফিরিয়ে অদ্ভুত একটা শব্দ বের করে দেবেনবাবুকেও যেন খাঁচার ভেতর ঢুকতে বলল। খাঁচার দরজার সামনে একটু ঝুঁকলেন দেবেনবাবু। তিনিও কি ভিতরে ঢুকতে যাচ্ছিলেন কে জানে, কিন্তু ঠিক তখনই চিড়িয়াখানার একটা লোক ছুটে এসে খাঁচার দরজাটা বন্ধ করে দিল। এবার অন্য লোকরাও ছুটে এলো। দেবেনবাবুকে নিয়ে শুরু হলো হইচই। তাকে চিড়িয়াখানার ডিরেক্টরের ঘরে নিয়ে যাওয়া হলো, মালা পরানো হলো। ডিরেক্টর সাহেব বললেন, আপনি আমাদের খুব বাঁচিয়ে দিয়েছেন একটা বড় দুর্ঘটনার হাত থেকে। কিভাবে যে খাঁচার দরজা খুলে গেছিল কে জানে। হিমালয়ান নেকড়ে খুব হিংস্র প্রাণী, ওদের তুষার চিতারাও ভয় পায়। এক কামড়ে ওরা মানুষের ধর মুন্ডু একেবারে আলাদা করে দিতে পারে। এমনই ওদের চোয়াল আর দাঁতের জোর। আমি 30 বছর দেশের নানা চিড়িয়াখানায় কাজ করেছি মশাই। যেসব কর্মী বহু বছর ধরে নির্দিষ্ট কোনো বাঘকে খাবার দেয়, তাদের আমি দু একবার খাঁচার ফাঁক দিয়ে বাঘের গায়ে মুহূর্তের জন্য হাত বোলাতে দেখেছি, কিন্তু খাঁচার ফাঁক দিয়েও কোনোদিন ওই হিমালয়ান নেকড়ের গায়ে কাউকে হাত দিতে দেখিনি। এমনই হিংস্র ধূর্ত ভয়ঙ্কর প্রাণী ওরা। ধন্য আপনার সাহস মশাই, ধন্য আপনি। আপনি কি কোনো সময় সার্কাস বা চিড়িয়াখানা বা বন দপ্তরে কাজকর্ম করতেন নাকি? না 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 না, এসব কাজ আমি কোনোদিনই করিনি। তাহলে নিশ্চয়ই আপনি কুকুর পোষেন নাকি? নিশ্চয়ই কুকুর আছে বাড়িতে, ওই হাউন্ড অথবা অ্যালসেসিয়ান, বড়দের কোনো কুকুর। অ্যালসেসিয়ান তো নেকড়েরই বংশধর। নইলে ওইভাবে প্রাণীটার মাথায় কিছুতেই তো আপনি হাত বোলাতে পারতেন না মশাই। যাই হোক, অমন নেকড়ের মাথায় হাত বোলানো খুবই সাহসের ব্যাপার। দেবেনবাবু সত্যিই বাড়ির সামনে একটা কুকুর পোষেন। কুকুর মানে নেড়ি, কালু তার নাম। দেবেনবাবু তাকে এঁটো কাটা খেতে দেন। তিনি রাস্তায় বেরোলে সে কিছুটা পথ পায়ে পায়ে আসে। দেবেনবাবুর মেয়ে টেকপি তাকে খুব ভালোবাসে। কাজেই দেবেনবাবু বললেন, হ্যাঁ, একটা কুকুর আছে বটে আমার। দেখলেন তো, ঠিকই ধরেছি আমি।
আপনি যখন ওই ডেকলের মাথায় হাত বোলাচ্ছিলেন না স্যার, তখন আমি ছবি তুলেছি আপনার। প্লিজ যদি ঠিকানাটা একটু দেন, আমি ছবিটা আপনাকে পাঠিয়ে দেবো। এই নেকড়েগুলো কোথায় পাওয়া যায় বলুন তো? হিমালয়ের পার্বত্য অঞ্চলের জঙ্গলে, পাহাড়ের ঢালের অরণ্যে, আরো ওপারে তুষারাচ্ছাদিত অঞ্চলে ওরা থাকে। একসময় এ তল্লাটেও অনেক পাওয়া যেত, এখন হাতে গোনা কিছু টিকে আছে। ওই যে ওপাশের পাহাড়টা আছে, হ্যাঁ হ্যাঁ, সেখানে কিছু আছে। এবারের সেন্সাস বা গণনায় 9টা নেকড়ের পায়ের ছাপ মিলেছে। আচ্ছা, আমরা ওদের সংরক্ষণের জন্য প্রচার চালাচ্ছি। ওরা খাবারের সন্ধানে কোনো সময় নিচে নামলেই গ্রামবাসীরা ওদের পিটিয়ে বা অন্য কোনোভাবে মারার চেষ্টা করে। যে নেকড়েটাকে আপনি দেখলেন, হ্যাঁ, সেটা ওই পাহাড়েরই। গ্রামের লোকের হাত থেকে বছর খানেক আগে আমরা ওকে উদ্ধার করেছি। আচ্ছা, গ্রামের লোকেরা ওদের মারে কেন বলুন তো? নেকড়ে সম্বন্ধে ওদের একটা অন্ধ কুসংস্কার আছে। এই নেকড়েগুলো আসলে নাকি ওয়ার উলফ। বুঝেন? বুঝেন না? না। যুদ্ধে যারা নাকি মারা যায়, তারা নেকড়ের রূপ ধরে ঘোরে। তাদের বলে ওয়ার উলফ। আচ্ছা, ইউরোপীয়দের মতো এই ধারণাটা এখানকার মানুষদের মধ্যেও আছে। পাহাড়ের ওপাশে চীন সীমান্ত, কিছু যুদ্ধ এখানে হয়েছে। গ্রামবাসীরা তাই অনেকে মনে করে নেকড়েগুলো আসলে রক্তচোষা প্রেতাত্মা। আরে বাবা! দেবেনবাবুকে আর ছাড়ল না কেউ। চিড়িয়াখানার জন্মদিন উপলক্ষে কর্মীদের ভুরি ভোজের ব্যবস্থা হয়েছিল, মাংস সহ বিভিন্ন পদ। দেবেনবাবুকেও খেতে হলো তাদের সাথে। ইদানিং দাঁতের জন্য মাংস খাওয়া ছেড়ে দিয়েছিলেন তিনি। এদিন তিনি বেশ আরাম করেই মাংস খেলেন, তার নতুন দাঁতের দৌলতে। সত্যি কথা বলতে কি, মাংস খেতে খেতে তার মনে হচ্ছিল, আমি বুঝতে পারি না মাংস না খেলে লোকে কিভাবে বেঁচে থাকে কে জানে। খাওয়া পর্ব মিটতে বিকাল হয়ে গেল। দেবেনবাবু দেখলেন সূর্য ডুবতে চলেছে সেই জঙ্গলাকীর্ণ পাহাড়ের মাথায়। চিড়িয়াখানা থেকে সবে বাইরে বেরিয়েছেন দেবেনবাবু, ঠিক সেই সময় তার সামনে এসে একটা জিপ গাড়ি খ্যাঁচ করে ব্রেক কষে দাঁড়ালো। তার থেকে লাফিয়ে নামলো একটা লোক। আরে, এ যে দেবেনবাবুর ভাইরা পরিতোষ। দেবেনবাবুকে দেখে বিস্মিত হয়ে সে বলে উঠল, আরে দাদা, আপনি এখানে? গতকাল আপনি এখানে আছেন জানিয়ে আপনার বাড়ি থেকে আমাকে ফোন করেছিল। শহরের সব হোটেলগুলোতে আপনার খোঁজ করেছিলাম আমি, কিন্তু পাইনি। আপনি এখানে আসবেন অথচ আমার কাছে থাকবেন না, তা কি করে হয় বলুন তো? আপনার জন্য যদি এইটুকু করার ক্ষমতা আমার না থাকে, তাহলে আর কি করে হয় বলুন? আসলে তুমি ব্যস্ত মানুষ, তাই তোমাকে আর বিব্রত করতে চাইনি। না না না, কিন্তু তুমি বলো তো, তুমি এখন কিভাবে এখানে উপস্থিত হলে? চিড়িয়াখানায় শুনলাম এক বাঙালি ভদ্রলোক হিংস্র হিমালয়ান নেকড়েকে বশ মানিয়ে নাকি খাঁচায় ঢুকিয়েছে। সারা শহরে একেবারে আলোচনা হচ্ছে তাই নিয়ে। খবরটা শুনে লোকটা বাঙালি বলে তাই আমি দেখতে এলাম। আপনি দেখেছেন লোকটাকে? ভাবছি তাকে আমার হোটেলে নিয়ে গিয়ে একটা সংবর্ধনা দেব। বাঙালিকে সবাই ভীতু ভাবে না, এখানকার বাঙালিদের গর্বও হবে, আর আমার হোটেলের পাবলিসিটিও হবে। তবে তবে আপনাকে কিন্তু আমি ছাড়ছি না। আপনার মালপত্র যেখানে আছে সেগুলো সেখান থেকেই নিয়ে আমি কিন্তু হোটেলে ফিরবো। আরে, তুমি যে লোকটাকে খুঁজছো সে লোক কিন্তু আমি। ওই নেকড়েটাকে আমি কিন্তু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন কি? আমি আপনি?
তাহলে তো একেবারে পোয়াবারও কি করেছেন। এরকম আমার একেবারে আপনজন এরকম করে নেগড়ে বলো। আর কি বলেন। চলুন চলুন চলুন, একবার না হয় একদম সরাসরি হোটেলে গিয়েই যা কথা হবার তাই হবে। ও বাবা, আজকে তো একদম মানে কি বলবো। আপনার মালপত্রগুলো কোথায় আছে, এবার সেখানে চলুন তো। হ্যাঁ, চলো 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 চলো। পরিতোষের গাড়িতে এবার বাধ্য হয়ে উঠে বসতে হলো তাকে। দেবেনবাবু তাকে নিয়ে প্রথমে উপস্থিত হলেন তার আস্তানায়। সেখানে তার মালপত্র গাড়িতে ওঠাতে ওঠাতে পরিতোষ পাহাড়ের মাথার ঢালটা দেখিয়ে দেবেনবাবুকে বলল, জানেন, ও পাহাড়ের মাথায় নেকড়ে থাকে। জানি 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 জানি। জানেন? পরিতোষের গাড়ি যখন সে পাহাড় থেকে নামতে শুরু করলো তখন পাহাড়ের মাথার জঙ্গল অন্ধকারে ঢেকে যাচ্ছে। কেন জানি দেবেনবাবুর মনে হলো ওই পাহাড় চূড়োর অন্ধকার জঙ্গল একবার দেখে আসতে পারলে বেশ ভালো হতো। মোবাইলে পরিতোষ যে দেবেনবাবুকে নিয়ে ফিরছেন তা হোটেলের লোকজনকে আগাম জানিয়ে রাখা হয়েছিল। সবাই অপেক্ষা করছিল তার জন্য। হোটেলের রিসেপশন রুমে পা রাখতেই সবাই ঘিরে ধরল তাকে আর পরিতোষকে। তার মধ্যে এই হোটেল, আশেপাশের হোটেলের বোর্ডাররা যেমন আছে তেমনই স্থানীয় কিছু লোকজনও আছে। আবার এক প্রস্ত মালাটালা পরানো হলো তাকে। দেবেনবাবু কোনো কথা বললেন না। তার হয়ে যা বলবার বলল পরিতোষী, এবং একটু রং চড়িয়েই সে ব্যাপারটা বলল। দেবেনবাবু যে নেকড়েটাকে কবজা করেছেন সেটা নাকি নরখাদক, এর আগে 3-4টে মানুষকে খুন করেছে সে, ইত্যাদি ইত্যাদি। হাততালির ঝড় উঠল। লোকে দেবেনবাবুর সাথে দাঁড়িয়ে ফটো তুলতে লাগলো। সবাই যখন দেবেনবাবুকে নিয়ে মাতামাতি করছেন ঠিক তখনই হঠাৎ তার চোখ গেল জানলার দিকে। দেবেনবাবু যেন স্পষ্ট দেখলেন সেই জানলার ফাঁক দিয়ে তার দিকে তাকিয়ে আছে প্রকাণ্ড মাথা। তার চোখ জ্বলছে, চোয়ালের ফাঁক দিয়ে উঁকি মারছে ঝকঝকে সাদা দাঁতের শাড়ি, তুষার নেকড়ে। দেবেনবাবু বলতে যাচ্ছিলেন, ওই যে ওই ওই হ্যাঁ ওই যে হ্যাঁ ওই যে, কিন্তু তার আগেই বাইরের অন্ধকারে হারিয়ে গেল সেই মাথা। হয়তো ব্যাপারটা নিছকই দৃষ্টি বিভ্রম। নেকড়ে নিয়ে এত কাণ্ড হওয়াতে ব্যাপারটা ছাপ ফেলেছে তার মনে। অবশেষে অনুষ্ঠান একসময় শেষ হলো। লোকজন সব রিসেপশন রুম ছেড়ে বেরিয়ে যাবার পর পরিতোষ দেবেনবাবুকে বলল, এবার আপনার ঘরে চলুন। অনেক ধকল গেল আপনার ওপর দিয়ে। হোটেলের সেরা ঘরটা রেখেছি আপনার জন্য। ঠিক এই সময় হোটেলের এক কর্মী এসে একটা ছোট প্যাকেট দেবেনবাবুকে ধরিয়ে দিয়ে বলল, স্যার, একটু আগে এক ভদ্রলোক এসে আপনার নাম করে জিনিসটা দিয়ে গেল। দেবেনবাবু প্যাকেটটা খুললেন। তার মধ্যে একটা দেয়ালে ঝোলাবার ছবি, খুব সুন্দর ছবি। চাঁদের আলোতে বরফাচ্ছাদিত এক প্রান্তরে চড়ে বেড়াচ্ছে এক পাল নেকড়ে। আদিম প্রকৃতির এক আশ্চর্য সুন্দর দৃশ্য। দেবেনবাবুর হঠাৎ মনে পড়ে গেল গতকাল রাতের স্বপ্নের কথা। স্বপ্নের সাথে এই ছবির কি অদ্ভুত মিল! তিনিও স্বপ্নে দেখেছিলেন এমনই নির্জন প্রান্তরে এক পাল নেকড়ের সাথে ঘুরে বেড়াচ্ছেন তিনি। দেবেনবাবু জানতে চাইলেন, কে লোকটা? কে? ছবিটা যে উপহার দিয়ে গেল, আগে তাকে দেখেছেন? না স্যার, আগে দেখিনি। সাদা ওভারকোট, সাদা দস্তানা, সাদা টুপি পরা ছিল, মুখটাও সাদা মাফলারে ঢাকা। তবে তার অবয়ব আর কথা বলার ঢং দেখে মনে হলো ভদ্রলোক চীনা বা সিকিমিজ হবে। এদিনও তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লেন দেবেনবাবু। হোটেলের সেরা ঘরটাই তার জন্য বরাদ্দ হয়েছে। দুধ সাদা নরম বিছানা, কাচের জানলা খুললেই পাহাড়। কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়লেও প্রথমে ঘুম আসছিল না দেবেনবাবুর।
এক সময় তিনি বিছানা ছেড়ে উঠে জানলার সামনে গিয়ে দাঁড়ালেন। কাঁচের পাল্লাটা খুললেন তিনি। সারা শহর ঘুমিয়ে পড়েছে, কোথাও কোনো শব্দ নেই। দেবেনবাবুর চোখ গেল সেই পাহাড়টার দিকে। চাঁদের আলোতে এখন স্পষ্ট দেখা যাচ্ছে পাহাড়ের মাথার ঢালের জঙ্গলটা। মেঘ ভেসে বেড়াচ্ছে তার গায়ে। এক অপার্থিব রহস্যময় সৌন্দর্য যেন বিরাজ করছে সেখানে। ও জায়গাটা যেন দেবেনবাবুর অনেক দিনের চেনা। চাঁদের আলোতে দাঁড়িয়ে থাকা সেই মায়াবী পাহাড় যেন হাতছানি দিয়ে ডাকছে তাকে। দেবেনবাবু মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলেন সেই পাহাড়ের দিকে। কতক্ষণ দেবেনবাবু ওভাবে দাঁড়িয়েছিলেন তা তার খেয়াল নেই। এক সময় তিনি বিছানায় এসে শুয়ে পড়লেন, কিন্তু সারা রাত ধরে তিনি শুনলেন নেকড়ের ঐক্যতান। স্বপ্নে দেখতে লাগলেন এক পাল নেকড়ের সাথে কখনো পাহাড়ের ঢালের বনভূমিতে, কখনো বা তুষারাবৃত প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন তিনি। বেশ ভালোই লাগছে তার ঘুরতে। সেখানে কোনো অফিসের চাপ নেই, সংসারের চাপ নেই, শুধু রয়েছে উন্মুক্ত প্রান্তর, বনভূমিতে অনাবিল মুক্তির আনন্দ। স্বপ্নটাকে বেশ যেন উপভোগ করলেন তিনি। ভোর হলো এক সময়, ঘুম ভাঙল দেবেনবাবুর। বাথরুমে মুখ ধুয়ে দাঁত মাজার সময় এদিনও দাঁত দুটোকে খোলার চেষ্টা করলেন তিনি, কিন্তু পারলেন না। দাঁত দুটো শক্তভাবে এঁটে গেছে তার চোয়ালে। ফ্রেশ হয়ে হোটেলের রিসেপশনে নেমে এসে তিনি দেখতে পেলেন পরিতোষ একটা লোককে ধমকে বলছে, দ্বিতীয়বার এমন ঘটনা ঘটলে তোমার চাকরি থেকে আমি ছুটি করিয়ে দেব। এখানে নেশা ভাঙ চলবে না। ধমক খেয়ে লোকটা মাথা নিচু করে বেরিয়ে গেল সেখান থেকে। আরে কি হয়েছে? তুমি সাত সকালে এত রাগারাগি করছো কেন? আর বলবেন না দাদা, এ লোকটা হলো নাইট গার্ড। কাল রাতে নেশার ঘোরে একটা অদ্ভুত জিনিস দেখে ম্যানেজার বাবুর ঘুম ভাঙিয়ে দিল লোকটা। ওর কথা শুনেই ম্যানেজারবাবু বুঝতে পেরেছিলেন লোকটা নির্ঘাত নেশা করে আছে। ভোরবেলা তিনি ব্যাপারটা আমাকে রিপোর্ট করেছেন। কি দেখেছিল লোকটা? কি আর বলবো বলুন, আর এইসব বলবেন না। কাল রাতে ওর ডিউটি ছিল, হোটেলের আশেপাশে ঘুরে সে পাহারা দিচ্ছিল। হঠাৎ সে নাকি দেখতে পায় দোতলাতে, মানে আপনার ঘরের জানলাটা খোলা রয়েছে, আর চাঁদের আলোয় বিরাট একটা নেকড়ে নাকি আপনার ঘরের জানলাতে দাঁড়িয়ে দূরের ওই পাহাড়টার দিকে তাকিয়েছিল। নেশার ঘোরে সে ব্যাপারটা দেখে ম্যানেজার বাবুকে একেবারে মাঝ রাতে ডাকতে যায়। তিনি অবশ্য ব্যাপারটা পাত্তা দেননি। আরে নেকড়ে কোথায়? ঘুম আসছিল না বলে আমি তো মাঝরাতে জানলা খুলে দাঁড়িয়েছিলাম। আপনি তাহলে বুঝুন ব্যাপারটা। ম্যানেজার বাবু লোকটার কথা শুনে মাঝরাতেতে আপনার দরজাতে কড়া নাড়লেই লজ্জার আর একেবারে মাথা কাটা যেত একেবারে। আরে না না, ঠিক আছে ঠিক আছে। ঘরে ফিরে এলেন দেবেনবাবু। মুখে তিনি যাই বলুন, নাইট গার্ডের কথাটা শুনে বেশ অস্বস্তি হতে লাগলো তার। এখানে আসার পর থেকে ঘটনাগুলোকে ভাবতে লাগলেন তিনি। পরপর দুরাত একই অদ্ভুত স্বপ্ন। তার আস্তানায় গ্রামের বাড়িতে মুরগির খাঁচায় নেকড়ের হানা, চিড়িয়াখানাতে নেকড়ের সেই অদ্ভুত ঘটনা, তার আগে এনচে মনাস্ট্রিতে লামার অদ্ভুত ব্যবহার, গতকাল সন্ধ্যায় রিসেপশন রুমের জানলাতে নেকড়ের মুখ দেখা, নাইট গার্ডের ঘটনা। দেবেনবাবুর মনে হলো তার অজান্তেই তাকে নিয়ে যেন কোনো অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। প্রবল এক অস্বস্তি ধীরে ধীরে ঘিরে ধরল দেবেনবাবুকে। খোলা জানলা দিয়ে দেখা যাচ্ছে সেই পাহাড়টা। এখনো সেখানে কুয়াশা জমাট বেঁধে আছে। সেদিকে তাকিয়ে দেবেনবাবুর অস্বস্তি আরও বাড়ল। তার কেন জানি মনে হলো ওই পাহাড়টা অদ্ভুতভাবে আকর্ষণ করছে তাকে, অশুভ এক আকর্ষণ। ওই পাহাড় থেকে দূরে চলে যেতে হবে তাকে। শেষ পর্যন্ত দেবেনবাবু সিদ্ধান্ত নিয়ে ফেললেন, এই জায়গাতে থাকা তার সমীচীন নয়। ঘর থেকে বেরিয়ে নিচে নেমে তিনি পরিতোষকে বললেন, শোনো পরিতোষ,
হ্যাঁ হ্যাঁ বলুন। অফিসে ফোন করেছিলাম, আচ্ছা, জরুরি কাজ এসেছে। আজ রাতের ট্রেনেই আমি কলকাতায় ফিরে যাচ্ছি। আজকেই যাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সকালবেলাতে দার্জিলিং মেল থেকে কলকাতায় পা রাখলেন দেবেনবাবু। তিনি এখন অনেক দূরে ফেলে এসেছেন কুয়াশা ঢাকা সেই পাহাড়টা। রোদ ঝলমলে কলকাতার সকাল। ইতিমধ্যে শহরের ব্যস্ততা শুরু হয়ে গেছে। স্টেশন থেকে দেবেনবাবুর বাড়ি আধ ঘন্টার হাঁটা পথ। দেবেনবাবু স্টেশনের বাইরে বেরিয়ে হাঁটা লাগালেন তার বাড়ির উদ্দেশ্যে। চলতে চলতে হঠাৎ তার মনে হলো 8 বছরের বাচ্চা মেয়ে টেপি নিশ্চয়ই অপেক্ষা করছে তার বাবা কিছু নিয়ে আসবে বলে। গোলেমালে তার জন্য গ্যাংটক থেকে কিছুই কেনা হয়নি। আর তারপরই রাস্তার পাশে একটা দোকান তার চোখে পড়ল। সকালবেলায় সদ্য খোলা হয়েছে দোকানটা। রঙিন মাছ, পাখি ইত্যাদির দোকান। দোকানের বাইরে একটা খাঁচায় নাদুস নুদুস একটা খরগোশ রাখা আছে। গত বছর মৌলালির রথের মেলাতে খরগোশ কেনার বায়না ধরেছিল টেপি। দামে পোষায়নি বলে দেবেনবাবু কিনে দেননি। খরগোশটা দেখে তিনি এগোলেন দোকানটার দিকে। সকালের খদ্দেরকে ফেরাতে চাইল না দোকানদার। বেশ কিছুক্ষণ দাম দরের পর শেষ পর্যন্ত 50 টাকায় রফা হলো। খাঁচা সমেত খরগোশ কিনে বাড়ি ফিরলেন দেবেনবাবু। দরজা খুলতেই টেপি আবার কি এনেছ, কি এনেছ, কি এনেছ বলে ঝাঁপিয়ে পড়ল তার কোলে। এই যে দেখো, তোমার জন্য একটা জ্যান্ত খরগোশ এনেছি। খরগোশ পেয়ে টেপির খুশি আর ধরে না। হাতে সময় আছে। দেবেনবাবু ঠিক করলেন অফিস যাবেন। বিশ্রাম করে প্রথমে স্নান সেরে খেতে বসলেন তিনি। খাওয়ার পর ভাতের থালায় কিছু ভাত আর এঁটো কাটা নিয়ে বাইরে এসে হাঁক দিলেন, কালু, এ কালু, আয় আয় এদিকে আয় কালু। তার গলার শব্দ পেয়ে রাস্তা থেকে দৌড়ে এলো কুকুরটা। কিন্তু কয়েক পা তফাতে দাঁড়িয়েই থমকে দাঁড়িয়ে পড়ল সে। তারপর অদ্ভুতভাবে গজরাতে লাগলো দেবেনবাবুর দিকে তাকিয়ে। হয়তো কদিন সে দেবেনবাবুকে দেখেনি, তাই অমন করছে। বার কয়েক ডাকার পরও যখন সে এলো না, তখন দেবেনবাবু রোয়াকের পাশে ভাত ঢেলে ঘরে ঢুকে গেলেন। কিছুক্ষণের মধ্যেই অফিস যাবার জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়লেন তিনি। কালু কিন্তু এদিনের মতো তার পিছন পিছন মোড় পর্যন্ত এলো না। একটা প্রাচীরের ওপর বসে তাকে লক্ষ্য করে গজরাতে থাকলো। অফিসে এদিন বেশ ভালোই কাটালেন দেবেনবাবু। সবাই তার কাছে বেড়ানোর গল্প শুনতে চাইল। দেবেনবাবু তাদের মোটামুটি সব গল্পই করলেন, শুধুমাত্র চিড়িয়াখানার নেকড়ের গল্প ছাড়া। একজন তাকে জিজ্ঞেস করলেন, কি মার্কেটিং করলেন? আসলে অনেক কিছু মার্কেটিং করেছি, দেখবে এই যে একজোড়া দাঁত। কেউ শুনে বেশ আশ্চর্য হলো, আবার কেউ ভাবলেন তিনি মজা করছেন। বেরিয়ে এসে কলকাতায় ফিরে মনটা বেশ ফুরফুরে হয়ে গেছে দেবেনবাবুর। অফিস ফেরতা বহুদিন পর একটু মুরগির মাংস কিনে ফিরলেন। বাড়িতে যাবার আগে টেপি মাংস খাবো করছিল। বাড়ি ফিরে স্ত্রীর কাছে শুনলেন টেপি সারাদিন খরগোশটা নিয়ে আনন্দে খেলেছে। তার কোলে তখনও প্রাণীটা। দেবেনবাবুও খরগোশটা নিয়ে মেয়ের সাথে খেলতে বসে গেলেন। তার স্ত্রী একসময় কাঁচা মাংসের বাটিটা দেবেনবাবুর হাতে দিয়ে বললেন, এই তুমি কলতলা থেকে মাংসটা ভালো করে ধুয়ে আনো তো, আমি মশলা বাটছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাটিটা নিয়ে কলতলায় ধুতে গেলেন দেবেনবাবু। হঠাৎ কি হলো, নিজের অজান্তেই এক টুকরো কাঁচা মাংস মুখে ফেলে চিবোতে লাগলেন তিনি। বেশ লাগছে তো খেতে। রান্না করা মাংসের তুলনায় যেন শতগুণ ভালো। এই কি গো, এত দেরি করছো কেন? আরে আসছি আসছি। স্ত্রীর ডাকে সম্বিত ফিরল তার। তিনি কাঁচা মাংস চিবোচ্ছিলেন। দেবেনবাবু হতভম্ব হয়ে গেলেন নিজের ব্যবহারে। মুখটা ভালো করে ধুয়ে ফেললেন তিনি।
রাতের রান্না করা মাংস ঠিক যেন দেবেনবাবুর মুখে রুচল না। খাওয়া ছেড়ে দেবেনবাবু বিছানায় চলে গেলেন। দেবেনবাবু কিন্তু সেদিনও সেই এক স্বপ্ন দেখলেন। চন্দ্রালোকিত প্রান্তরে এক পাল নেকড়ের সাথে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সারা রাত ধরে অবিশ্রান্তভাবে শুনে গেলেন নেকড়ের ঐক্যতান। স্বপ্নের ভিতরেও যেন সেই পাহাড়টা হাতছানি দিয়ে তাকে ডাকছে। ভোরবেলা স্ত্রীর ডাকে ঘুম ভাঙল। টেপি তখনও ঘুম মুচ্ছে। স্ত্রী বললেন, এই বারান্দায় এসো, সাংঘাতিক একটা কাণ্ড হয়েছে। কেন, কি হয়েছে? দেখো না, টেপির ঘুম ভাঙার আগে সরিয়ে ফেলতে হবে এটা। কেন? কথাটা শুনে দেবেনবাবুর বুকটা ধক করে উঠল। বাইরের ঘেরা বারান্দায় এলেন দেবেনবাবু। এক কোণে রাখা ছিল খরগোশের খাঁচাটা। তার মুখ খোলা, সামনে পড়ে আছে খরগোশের মৃতদেহটা। তার গলাটাকে কেউ যেন কামড়ে ছিঁড়ে নিয়েছে। বারান্দার গ্রিল তো বন্ধ ছিল, তবে কিভাবে কুকুর বেড়াল ঢুকলো ভিতরে? যাই হোক, মৃতদেহটাকে একটা থলেতে ভরে ফেলে আসার জন্য বাইরে বেরোলেন তিনি। কিছুটা এগোতেই প্রতিবেশী বনমালী বাবুর সঙ্গে দেখা। বৃদ্ধ মানুষ, দেবেনবাবুর বাড়ির উল্টো দিকে থাকেন, অনিদ্রার রোগী। মর্নিং ওয়াকে বেরিয়েছেন। তিনি দেবেনবাবুকে দেখে বললেন, দেবেন যে কুকুর পুষছ নাকি? হ্যাঁ। ডাক শুনি না তো। তা কাল মাঝরাতে তোমার বারান্দায় দেখলাম তাকে। বিরাট সাদা রঙের কুকুর, নিশ্চয়ই খুব দামি কুকুর না? দামি কুকুর? তার কথায় এমন চমকে উঠলেন দেবেনবাবু যে উত্তরও দিতে পারলেন না। তাহলে কি সত্যি কোনো নেকড়ে তাকে অনুসরণ করছে? এতজন এভাবে ভুল দেখবে? কে সে? কোনো অতৃপ্ত প্রেতাত্মা? দেবেনবাবু নিজে তাকে দেখতে না পেলেও সে সাক্ষ্য রেখে যাচ্ছে। সিকিমের যে বাড়িতে তিনি উঠেছিলেন, সে বাড়ির ছিন্ন ভিন্ন মুরগিগুলো, এই গলাছেঁড়া খরগোশটা, এসবই তার প্রমাণ। সেদিন ওই চীনা ডেন্টিস্টের কাছে যাবার পর থেকেই এসব ব্যাপার শুরু হয়েছে। ওই দাঁত দুটোই কি এসবের গণ্ডগোলের মূলে? দেবেনবাবুর হাত কাঁপতে লাগলো। খরগোশটাকে কোনো রকমে বাইরে ফেলে বাড়ি ঢুকে দেবেনবাবু সোজা ঢুকে গেলেন কলঘরে। বহু কষ্ট করেও তিনি দাঁত দুটোকে খুলতে পারলেন না। দেবেনবাবু এদিন বেশ তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। তার অফিসের কাছেই একটা দাঁতের ডাক্তারের চেম্বার আছে। অফিসে ঢোকার আগে একবার সেখানে ঘুরে যাবেন তিনি। চেম্বার খোলাই ছিল। ডেন্টিস্ট ভদ্রলোকও মুখ চেনা তার। অফিস ঢোকা বেরোনোর পথে মাঝে মাঝে দেখা হয় তার সাথে। দেবেনবাবু তার চেম্বারে ঢুকে ভদ্রলোককে বললেন, একটা সমস্যায় পড়ে আপনার কাছে এলাম। হ্যাঁ, আসুন আসুন। কদিন আগে একজন চীনা ডেন্টিস্টের কাছে দুটো দাঁত বসিয়েছিলাম, জানেন? আচ্ছা। কিন্তু ক্লিপ দুটো এমনভাবে এঁটে গেছে যে কিছুতেই খুলতে পারছি না। ও, কই দেখি। এই দেখুন। হ্যাঁ হ্যাঁ, এমন হয় মাঝে মাঝে। খুলে দিচ্ছি। হ্যাঁ, দিন দিন দয়া করে। দেবেনবাবু আশ্বস্ত হয়ে মুখ ফাঁক করে দাঁত দুটো দেখালেন। কিন্তু দাঁত দুটো পরীক্ষা করেই ডেন্টিস্ট গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন, ফলস দাঁত কোথায়? এ দুটো আপনার তো নিজেরই দাঁত, ক্লিপের কোনো ব্যাপার নেই। অন্য কোনোভাবেও বাইরে থেকে মাটিতে বসানো হয়নি। সে কি? আপনার মনে হয় অফিসে অনেক কাজের চাপ বেড়েছে। কদিন একটু বিশ্রাম নিন। পারলে একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখান, সব ঠিক হয়ে যাবে। সাইকিয়াট্রিস্ট? দাঁতের ডাক্তারের চেম্বার থেকে দেবেনবাবু যখন বাইরে বেরোলেন, সত্যিই নিজেকে তার পাগল মনে হতে লাগলো। অফিসে নিজের টেবিলে বসে দেবেনবাবু ভাবতে লাগলেন, সত্যিই কি তিনি পাগল হয়ে যাচ্ছেন? ডেন্টিস্ট বললেন দাঁত দুটো তার নিজের,
তাহলে কি ওই চীনা ডেন্টিস্টের কাছে যাওয়া তার কল্পনা ছিল? তাকে সব থেকে বেশি ভাবাতে লাগলো সেই নেকড়ের ব্যাপারটা। সে কি দেবেনবাবুকে অনুসরণ করে তার বাড়িতেও চলে এসেছে, নাকি সে নেকড়ে রূপী অন্য কেউ? তাকে দেবেনবাবু দেখতে পাননি এখনো। তাকে কি দেখা যাবে, ধরা যাবে? হঠাৎ দেবেনবাবুর মনে হলো, একটা পথ হয়তো আছে দেখার। কথাটা মনে হবার সঙ্গে সঙ্গেই দেবেনবাবু ছুটলেন স্টোর কিপারের কাছে। তাকে তিনি বললেন, একটা সিসিটিভি ক্যামেরার সেট দিন তো, একটা পার্টিকে ডেমনস্ট্রেট করতে হবে। দেবেনবাবুর ইলেকট্রনিক্স কোম্পানি এসবেরও কারবার করে। শনিবার তাড়াতাড়ি বাড়ি ফিরলেন দেবেনবাবু। খরগোশটা খুঁজে পাচ্ছে না বলে খুব কান্নাকাটি করছে টেপি। দেবেনবাবু বাড়ি ফিরে তার ঘরে ক্যামেরা, মনিটর এসব বসাতে লাগলেন। তার স্ত্রী বিস্মিতভাবে বললেন, এই ঘরে ক্যামেরা বসাচ্ছ কেন? আরে অফিসের জিনিস, একজনকে দিতে হবে, তার আগে একটু টেস্ট করছি, এই যা। রাতে নির্দিষ্ট সময় খাওয়া সেরে দেবেনবাবু শুয়ে পড়লেন। তিনি একটা খাটে, অন্য খাটে তার স্ত্রী আর টেপি। একই ঘটনার পুনরাবৃত্তি। দেবেনবাবু আবার দেখতে লাগলেন সেই স্বপ্ন, সেই পাহাড়ের ঢালে জঙ্গল, চন্দ্রালোকিত বরফে ঢাকা প্রান্তরে নেকড়েদের সাথে তার পদচারণা, বাতাসের শোঁ শোঁ শব্দ, নেকড়ের সম্মিলিত সঙ্গীত, নানা স্বরে নানাভাবে। নেকড়েদের ধ্বনির মাঝে হঠাৎই অন্যরকম একটা চিৎকার কানে এলো তার। নেকড়েদের ডাকের কাছাকাছি হলেও সেটা নেকড়ের নয়, কুকুরের ডাক, প্রচণ্ড চিৎকার। আর সেই চিৎকারে ঘুম ভেঙে গেল দেবেনবাবু। তিনি দেখলেন তিনি কখন যেন উঠে টেপের বিছানার সামনে দাঁড়িয়েছেন, আর বাইরে থেকে জানলার শিক ধরে দাঁড়িয়ে চিৎকার করছে কালু। ভিতরে ঢুকতে পারল সে যেন ছিঁড়ে খাবে দেবেনবাবুকে। তার চিৎকারে দেবেনবাবুর স্ত্রীও উঠে পড়লেন। অনেক কষ্টে তিনি শান্ত করলেন কুকুরটাকে। বাকি রাতটা আর ঘুম হলো না দেবেনবাবুর। খাটে শুয়ে শুয়ে তিনি খেয়াল করলেন কুকুরটা চিৎকার থামালেও সে জানলার বাইরে থেকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। অবশেষে এক সময় সেই জানলা দিয়েই ভোরের প্রথম আলো ঢুকল ঘরে। এদিন দেবেনবাবুর স্ত্রী আর মেয়ের একটা নিমন্ত্রণ আছে, একটু দূর যেতে হবে। ঘুম থেকে উঠে সেজেগুজে তারা দুজন কিছুক্ষণের মধ্যেই বাইরে বেরিয়ে গেল। তারা চলে যাবার পর সিসিটিভির মনিটরটা নিয়ে দেবেনবাবু বসলেন। গত রাতে এ ঘরের দৃশ্য ধরা আছে এতে। কিন্তু দেবেনবাবু যা দেখলেন তাতে তিনি স্তম্ভিত হয়ে গেলেন, কেঁপে উঠলেন তিনি। বেশ কিছুক্ষণ ভাবার পর তৈরি হয়ে দেবেনবাবু বাড়ি ছাড়লেন। তাকে যেতে হবে অনেক দূরে, সেই পাহাড়টার পাদদেশে সেই চীনা ডেন্টিস্টের খোঁজে। এছাড়া আর কোনো পথ খোলা নেই তার। সন্ধ্যা নামছে, ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে মাথার ওপর পাহাড়ের ঢালটা। ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। আজ ঠান্ডার প্রকোপ আরও বেশি। অনেক নিচে গ্যাংটক শহরের আলো একটা একটা করে জ্বলে উঠতে শুরু করেছে। দেবেনবাবু এসে দাঁড়ালেন সেই বাড়ির সামনে। কাঠের ঢালু ছাদওয়ালা সেই বাড়িটা দাঁড়িয়ে আছে ঝুলন্ত অবস্থায় খাদের কিনারে। তার মাথায় রংচটা চীনা ভাষায় লেখা দাঁতের ছবিওয়ালা সাইনবোর্ড। কাঁচের জানলাগুলো আজও বন্ধ। আজ দেবেনবাবু ঘুরতে ঘুরতে এখানে উপস্থিত হননি। এই বাড়িটাতে আসার জন্যই কলকাতা থেকে তিনি ছুটে এসেছেন। বাড়ির ভিতর থেকে কোনো শব্দ আসছে না। দেবেনবাবু আগের দিনের মতোই বেল বাজালেন। আগের দিনের মতোই খুট করে একটা শব্দ করে দরজা খুলে গেল। একজন লোক মুখ বাড়ালো। সে কিন্তু আজ
জানতে চাইল না যে তিনি দাঁতের ডাক্তারের কাছে এসেছেন কিনা। সে যেন জানতই যে দেবেনবাবু আসবেন। ইশারায় দেবেনবাবুকে ভিতরে ঢুকতে বলল লোকটা। ভিতরে ঢুকলেন তিনি। আগের দিনের মতোই সেদিনও বাইরে ঝুপ করে সন্ধ্যা নামল। লোকটা আগের দিনের ঘরটাতে দেবেনবাবুকে বসিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। সেই ঘর, মাথার উপর চীনা লণ্ঠন থেকে অদ্ভুত একটা লাল আলো ছড়াচ্ছে ঘরে। দেওয়াল জুড়ে সেই দাঁত বার করা ড্রাগনের ছবি, ঝুলন্ত তিব্বতী অপদেবতার মুখোশ, র্যাকে সাজানো দাঁত বার করা লাফিং বুদ্ধর মূর্তি, সেই টেবিলটা, সেই দুটো চেয়ার। কিছুক্ষণের মধ্যে ঘরে ঢুকলো সে চীনা ডেন্টিস্ট। তার পরনে সাদা অ্যাপ্রন, সাদা দস্তানা। দেবেনবাবুর উল্টো দিকে চেয়ারে বসলেন তিনি, ঠোঁটের কোণে হাসি, যেন তিনি জানতেন দেবেনবাবু আবার আসবেন। দেবেনবাবু তাকে বললেন, দাঁত দুটো আমি ফেরত দিতে এসেছি, আপনি ওগুলো খুলে নিন। কেন কেন আপনি এমন করলেন আমার সাথে? ও দাঁত একবার বসালে তো আর খোলা যাবে না। আপনার ওই রক্তচোষা কথাটাই আমার মাথা গন্ডগোল করে দিল সেদিন। কথাটা আমি সহ্য করতে পারি না। আমাকে ক্ষমা করবেন। কিন্তু কিন্তু ও কথার সঙ্গে কি সম্পর্ক আপনার? আছে আছে, ওই অজুহাতেই তো গ্রামের লোকেরা খুন করে গেছিল আমাদের। ছোট বাচ্চা দুটোকেও রেহাই দেয়নি। কিন্তু কিন্তু কি হয়েছিল ব্যাপারটা? কি হয়েছিল? এই পাহাড়ের ওপাশে চীন, জানেন তো? হ্যাঁ। বৌদ্ধ শরণার্থী হিসেবে এপারে পরিবার নিয়ে এসেছিলাম। দাঁতের ডাক্তারির ব্যবসা খুলেছিলাম, তার সাথে একটু আধটু ডাক্তারিও করতাম। এ নিয়ে সংঘাত বাঁধল নিচের গ্রামের এক ওঝার সাথে। তার কারবারের ক্ষতি হচ্ছিল কি না। একবার গ্রামের একটা ছেলে অ্যানিমিয়া বা ওই রক্ত অল্প হয়ে যাওয়ায় মারা গেল। ওঝা গ্রামবাসীদের বোঝালো যে আমরা নাকি ওর রক্ত শুষে নিয়েছি, আমরা আমরা রক্তচোষা। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, তখন আমরা এমন ছিলাম না। এক সকালে গ্রামবাসীরা এসে একেবারে শেষ করে দিল আমাদের। তারপর থেকে আমাদের আশ্রয় ওই পাহাড়ের মাথায়, ওপরের ওই জঙ্গলে। কিছু সঙ্গী সাথী অবশ্য জুটেছে, ওই যারা যুদ্ধে মারা গেছে, সব মিলিয়ে 9 জন। আপনি এলেন, এবার 10 হবে। তবে এখন বেশ আছি জানেন, কোনো ঝামেলা নেই। উন্মুক্ত প্রকৃতির কোলে ঘুরে বেড়াই। আমরা এখন প্রকৃতির সন্তান। দেবেনবাবু বলতে যাচ্ছিলেন, না আমি ফিরে যাব, কিন্তু ঠিক সেই মুহূর্তেই দেবেনবাবুর চোখে ভেসে উঠল ক্যামেরাতে ধরা পড়া সেই দৃশ্য। খোলা জানলা দিয়ে বাইরের ল্যাম্পপোস্টের আলো এসে পড়েছে দেবেনবাবুর ঘরে। বিছানায় প্রথমে উঠে বসলেন তিনি, একবার হাই তুললেন। আধো অন্ধকারেও যেন ঝিলিক দিয়ে উঠল তার দাঁত দুটো। মানুষ নয়, নেকড়ের দাঁত। এরপরই তার চেহারাটা ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগলো। দেবেনবাবু বিছানা ছেড়ে লাফ দিয়ে নিঃশব্দে মেঝেতে নামলো। এক বিরাট বড় নেকড়ে, লম্বা জিভ দিয়ে লালা ঝরছে তার, মুখের ভিতর থেকে উঁকি দিচ্ছে সার সার ভয়ঙ্কর দাঁত।
অন্য খাটের যে পাশে টেপি ঘুমোচ্ছে, নিঃশব্দে তাকে লক্ষ্য করে এগোলো প্রাণীটা। সে পৌঁছে গেল টেপির কাছে। তারপর ধীরে ধীরে প্রাণীটার তীক্ষ্ণ দাঁতগুলো নেমে আসতে লাগলো ঘুমন্ত টেপির ঘাড়ের উপর। ঠিক ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড চিৎকার করে বাইরে থেকে জানলার উপর ঝাঁপিয়ে পড়ল কালু। নেকড়ের শরীরটা মুহূর্তের মধ্যে রূপান্তরিত হলো দেবেন বাবুর চেহারায়। দৃশ্যটা কল্পনা করে চেয়ারে বসে কেঁপে উঠে চোখ বন্ধ করলেন দেবেন বাবু। তিনি যখন চোখ খুললেন তখন বাইরে কোথা থেকে যেন নেকড়ের ডাক শুরু হলো। চেয়ারের ওপাশে বসা লুই সিং তার উদ্দেশ্যে বললেন, চলুন এবার, চলুন। শুনতে পাচ্ছেন? ওই দেখুন, ওরা আমাদের ডাকছে। চলুন। হ্যাঁ, চলুন। টেপিকে যে বড় ভালোবাসেন তিনি। কালু তো সবসময় এসে বাঁধা দেবে না, তাকে দিতে পারবেও না। কাজেই লুই সেংয়ের পিছন পিছন বাড়ি থেকে বেরোলেন দেবেন বাবু। লোকটাকে অনুসরণ করে পাহাড়ের ঢাল বেয়ে ওপরে উঠতে শুরু করলেন। লোক কোথায়? তার আগে আগে এগোচ্ছে বিরাট বড় সাদা একটা নেকড়ে। উপর থেকে ভেসে আসছে সঙ্গীতের আহ্বান। পাহাড়ের মাথায় পৌঁছে গেলেন দেবেন বাবু। বরফাচ্ছাদিত সমতল জমি, এক পাল নেকড়ে ঘুরে বেড়াচ্ছে সেখানে। কখন জানি দেবেন বাবুর সব পোশাক খসে গেছে। হিমেল বাতাসে মুক্তির আনন্দ। এখানে কোনো দুঃখ কষ্ট নেই, শুধু প্রকৃতির সাথে মিশে যাবার আনন্দ। তবু শেষ একবারের জন্য দেবেন বাবুর চোখে ভেসে উঠল টেপির মুখটা। একখণ্ড মেঘ কোথা থেকে এসে যেন চাঁদটাকে ঢেকে দিল। সব অন্ধকার হয়ে গেল কিছু সময়ের জন্য, আর তার সাথে সাথেই হারিয়ে গেল দেবেন বাবুর পিছনের সব কিছু। মেঘ সরে গেল। তারপর পাহাড়ের শীর্ষে চন্দ্রালোকিত বরফে এক পাল নেকড়ের সাথে দাঁড়িয়ে আছেন দেবেন বাবু। ঠিক তার দেখা সেই স্বপ্নের মতো। চাঁদ মুখ তুলতেই নেকড়ের দল চাঁদের থেকে মুখ তুলে ডেকে উঠল। হাজার হাজার বছর ধরে রাত্রির সন্তানরা যেমন অভ্যর্থনা জানিয়ে আসছে চাঁদকে, দেবেনবাবু আকাশের দিকে মুখ তুলে সেই আদিম সঙ্গীত ধ্বনিতে গলা মিলালেন। শুনছিলেন গল্প দেবেন বাবুর দাঁত। কাহিনী হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা কণ্ঠদান করেছেন তারা হলেন সূত্রধর, টেপি এবং টেপির মা সুমিতা, দেবেনবাবু সঞ্জয়, লুই সেং চিড়িয়াখানার কর্মী সৌভিক, বাড়ির মালিক বনমালী বাবু, হোটেল কর্মচারী এবং দোকানি অরূপ, ডিরেক্টর পরিতোষ এবং কলকাতার ডেন্টিস্টের চরিত্রে সুদীপ্ত, মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ।